হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এই প্র্যাকটিস সেটে কিছু বাছাই করা প্রশ্ন রয়েছে যেগুলি সমস্ত স্টেট লেভেল এবং সেন্ট্রাল লেভেলের কম্পিটিটিভ এক্সামে হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। বলে রাখি, আজ প্র্যাকটিস সেটে যে প্রথম প্রশ্নটি রেখেছি সেটি আমার এক ভাই আদিত্য ঘোষ সে প্রশ্নটি করেছে, সেটাকেই কিন্তু আজ প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হিসাবে রেখেছি। আর তার কাছে যে দুটো অপশন নিয়ে সবচেয়ে বেশি গুলিয়ে যাওয়ার বা কনফিউজড হয়ে যাওয়ার কথা, সেই দুটো অপশনই কিন্তু এখানে রেখেছি। যদি আদিত্য ভাই বা তোমরাও যদি এই বিষয়টাই কারো গুলিয়ে যায়, তোমরা যদি দেখো, আশা করছি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। শুরু করছি প্রথম প্রশ্ন। ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিল? ভারতের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিল? অপশন মোহাম্মদ হিদায়াতুল্লাহ, নাকি বাসাপ্পা দানাপ্পা জ্যোতি বা বিডি জ্যোতি, নাকি ভি গিরি, নাকি শঙ্কর দয়াল শর্মা। আর একবার বলছি, মোহাম্মদ হিদায়াতুল্লাহ বা এম হিদায়াতুল্লাহ, নাকি বাসাপ্পা দানাপ্পা জ্যোতি, নাকি ভি গিরি, নাকি শঙ্কর দয়াল শর্মা। পারবি কেউ? ভিভি গিরি। আচ্ছা, অ্যাক্টিং প্রেসিডেন্ট কাকে বলবো বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কাকে বলবো? যে ব্যক্তি রাষ্ট্রপতি কিন্তু নন, কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছে তাকে বলা হবে ভারপ্রাপ্ত। ঠিক যেমন আমাদের স্কুলে বা কলেজে যদি প্রিন্সিপাল বা তোর এইদিকে হেড টিচারের যদি অনুপস্থিত থাকে, সেই মুহূর্তে যে ওই স্কুল বা কলেজের যে প্রধান দায়িত্বে থাকেন তাকে কি বলে? টিচার ইনচার্জ, তাই তো? মানে প্রধানের জায়গায় নেই, কিন্তু প্রধানের দায়িত্ব সে পালন করছে। ঠিক সেরকমই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা অ্যাক্টিং প্রেসিডেন্টও একই বিষয়। সে কিন্তু রাষ্ট্রপতি নন, কিন্তু তাকে করতে হচ্ছে রাষ্ট্রপতির প্রধান ভূমিকাটা পালন করতে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট। আচ্ছা, রাষ্ট্রপতির পদ তিন ভাবে খালি হতে পারে। কিভাবে? 61 নম্বর আর্টিকেলে যেটা ইমপিচমেন্ট বলেছে, অর্থাৎ রাষ্ট্রপতি যদি সংবিধান ভঙ্গ করে তার জন্য কিন্তু তাকে এই রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া সম্ভব। আর দ্বিতীয় কি হতে পারে না, সে যদি নিজে পদত্যাগ করে দেয়। আর 3 নম্বর কি না, সে কার্যকালে থাকা অবস্থায় সে যদি মারা যায়। তাহলে এই অবস্থায় হঠাৎ করে যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয়ে যায়, সেই মুহূর্তে যে ওই রাষ্ট্রপতির পদটা সামলাবে তাকে বলা হবে অ্যাক্টিং প্রেসিডেন্ট। ভারতীয় সংবিধানে বলা রয়েছে রাষ্ট্রপতির অবর্তমানে কিন্তু যে উপরাষ্ট্রপতি রয়েছে সে কিন্তু ওই রাষ্ট্রপতির দায়িত্বটা সামলাবে এবং সর্বোচ্চ সে 6 মাস সামলাতে পারে। আগামী 6 মাসের মধ্যে কিন্তু নতুন নির্বাচন করে কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচিত করতেই হবে। হলো, সেরকমই ভারতের তৃতীয় রাষ্ট্রপতি যে ছিল ডক্টর জাকির হোসেন, এবং তিনি কিন্তু প্রথম মুসলিম রাষ্ট্রপতি। যদি বলা হয় ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, তখনও ডক্টর জাকির হোসেন হবে। আর যদি মুসলিম না বলে যদি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি কে ছিল, জাকির হোসেন। হলো, আচ্ছা, 1969 সালে, কততে? 1969 সালে 3রা মে হঠাৎ করে কিন্তু তিনি মারা যান। সেই মুহূর্তে আছে রাষ্ট্রপতি পদে তিনি ছিলেন। তাহলে 3রা মে হঠাৎ করে মারা গেল, তার রাষ্ট্রপতি পদ শূন্য হয়ে গেল। সেই মুহূর্তে ভারতের উপরাষ্ট্রপতি ছিল কে? ভি গিরি। তাহলে সংবিধানে বলা রয়েছে উপরাষ্ট্রপতিকে তার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হবে, এবং সেই পদটাকে বলা হবে কি? ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বা অ্যাক্টিং প্রেসিডেন্ট। তাহলে রাষ্ট্রপতির পদটা ভি গিরি সামলাচ্ছে কত তারিখ পর্যন্ত না? 3রা মে থেকে 20 জুলাই পর্যন্ত সামলালো। ঠিক আছে, তারপরে 20 জুলাই পর্যন্ত সামলাচ্ছে, এবং ওই তোর ভিভি গিরি রাষ্ট্রপতি নির্বাচনে সে নিজে দাঁড়িয়ে যাচ্ছে, এবং সেই মুহূর্তে কি অ্যাক্টিং মানে পোস্ট থেকে সে নিজেকে পদত্যাগ করছে, বলছে না আমি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট থাকবো না, আমি নিজে রাষ্ট্রপতিতে দাঁড়াবো বলে আমি পদ থেকে পদত্যাগ করলাম। তাহলে সে যদি পদত্যাগ করে তাহলে সেই জায়গাটাকে সামলাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সামলায়। তাহলে ভিভি গিরি কি তো 3রা মে থেকে 20 জুলাই পর্যন্ত পদটি সামলালো, দিয়ে সে নিজে ভোটে দাঁড়াবে বলে, প্রতিদ্বন্দ্বিতা করবে বলে সে পদটা ছেড়ে দিল। তাহলে সেই মুহূর্তে রাষ্ট্রপতি পদটা সামলাচ্ছে কে? সেই মুহূর্তে ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম হিদায়াতুল্লাহ। কিন্তু তারপরে হলো কত থেকে কত ছিল না, 1969 সালে 20 জুলাই থেকে 24 আগস্ট পর্যন্ত পদ সামলেছে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে এম হিদায়াতুল্লাহ। 24 আগস্ট নতুন ভোট হয়ে গেল, 24 আগস্ট থেকে ভিভি গিরি নতুন অ্যাক্টিং প্রেসিডেন্ট নয়, নিউ প্রেসিডেন্ট হিসাবে কিন্তু সে সিংহাসনে বসলো।
হলো। তাহলে যদি বলা হয় প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিল, ভিভি, যে কি না 3রা মে থেকে 20 জুলাই পর্যন্ত ভারতের অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল। তারপরে আসলো এম হিদায়াতুল্লাহ। আচ্ছা, এম হিদায়াতুল্লাহ কি প্রধান বিচারপতি হিসাবে কিন্তু একবার অ্যাক্টিং প্রেসিডেন্ট হচ্ছে। আবার মাথায় রাখবি 1982 সালে জ্ঞানী জৈল সিং হার্টের অপারেশনের জন্য কিন্তু 1 মাসের জন্য সে আমেরিকা যুক্তরাষ্ট্র গেছিল। তাহলে সেই মুহূর্তেও কি রাষ্ট্রপতি পদ শূন্য, সেই মুহূর্তে কিন্তু উপরাষ্ট্রপতি কিন্তু এই ছিল এম হিদায়াতুল্লাহ ছিল, এবং সেই টাইমেও কিন্তু সে কি অ্যাক্টিং প্রেসিডেন্টের ভূমিকা পালন করেছিল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন ব্যক্তি দুবার অ্যাক্টিং প্রেসিডেন্টের ভূমিকা পালন করেছে, কি হবে, এম হিদায়াতুল্লাহ। একবার কি প্রধান বিচারপতি হিসাবে, একবার হচ্ছে উপরাষ্ট্রপতি হিসাবে, হলো। আচ্ছা, আরেকজন বাসাপ্পা দানাপ্পা জ্যোতি, সেও কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল। কখন না ভারতের যখন 5ম রাষ্ট্রপতি ছিল ফখরুদ্দিন আলী আহমেদ, সেও কিন্তু তার কার্যকালে মারা গিয়েছিল, এবং সেই মুহূর্তে কিন্তু বাসাপ্পা দানাপ্পা জ্যোতি বা বিডি জ্যোতি কিন্তু ভারতের অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল, হলো। আচ্ছা, আর শঙ্কর দয়াল শর্মা অ্যাক্টিং প্রেসিডেন্ট থাকেনি, তিনি ছিল রাষ্ট্রপতি। আচ্ছা, আমাদের এখন বর্তমানে রাষ্ট্রপতি কে আছে, দ্রৌপদী মুর্মু, তাই তো। কততম, 15তম। আচ্ছা, তাহলে একবার বলে দিচ্ছি সবগুলো 15টা রাষ্ট্রপতির নাম। প্রথম রাষ্ট্রপতি কে ছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মাথায় রাখবি এই রাজেন্দ্র প্রসাদই কিন্তু সবচেয়ে বেশি দিন পর্যন্ত রাষ্ট্রপতি ছিল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদের পরই কিন্তু আর সেই মুহূর্তে তোর উপরাষ্ট্রপতি কে ছিল, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে রাজেন্দ্র প্রসাদ যেমনি হয়ে গেল, সেই জায়গাটা এসে ঢুকলো কে, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তাহলে প্রথমে আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, 2 নম্বরে ছিল রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন, 3 নম্বরে জাকির হোসেন যে মারা গেল। আচ্ছা, তারপরে ভোট আর হয়েছে ভিভি গিরি জিতলো, তার 4 নম্বরে কে, ভিভি গিরি। 5 নম্বরে ছিল ফখরুদ্দিন আলী আহমেদ। আচ্ছা, 6 নম্বরে ঢুকলো নীলম সঞ্জীব রেড্ডি, কে, নীলম সঞ্জীব রেড্ডি। আচ্ছা, 7 নম্বরে ঢুকলো তোর জ্ঞানী জৈল সিং, যে 1982 হার্ট অপারেশনের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে গেছিল, এবং সেই সময় অ্যাক্টিং প্রেসিডেন্ট কে ছিল, বাসাপ্পা দানাপ্পা জ্যোতি, তাই তো। তাহলে 7 নম্বরে কে হলো তোর কি বলুন সাথে, জ্ঞানী জৈল সিং, এবং ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি বললে কি হবে, ডক্টর জাকির হোসেন। ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি বললে জ্ঞানী জৈল সিং। তাহলে 7 নম্বরে জ্ঞানী জৈল সিং হলো। 8 নম্বরে ছিল আর ভেঙ্কটরমন, কে, আর ভেঙ্কটরমন। 9 নম্বরে এই যে অপশনে ছিল শঙ্কর দয়াল শর্মা, সে কিন্তু ভারতের 9ম রাষ্ট্রপতি। আচ্ছা, 10 নম্বরে কে ঢুকলো, কে আর নারায়ণন। আর কে নারায়ণ হচ্ছে ইংলিশ রাইটার, তাই তো। আর কে নারায়ণ লয়, কে আর নারায়ণন, সে হচ্ছে কত, 10ম। আচ্ছা, 11তম রাষ্ট্রপতি ছিল ডক্টর এপিজে আব্দুল কালাম। 12তে ছিল প্রতিভা পাতিল, প্রথম মহিলা রাষ্ট্রপতি। আচ্ছা, 13তে ছিল কি প্রণব মুখার্জি, প্রথম বাঙালি রাষ্ট্রপতি। আচ্ছা, 14 ছিল কে, ওই তো রামনাথ কোবিন্দ। আর 15 আছে দ্রৌপদী মুর্মু। আশা করছি তোমার আদিত্য ঘোষ ভাই, তুমি নিশ্চয়ই এবার তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। দ্রৌপদী মুর্মু প্রথম আদিবাসী, হ্যাঁ, প্রথম আদিবাসীদের দেখতে গেলেও দ্রৌপদী মুর্মু কিন্তু সর্বপ্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম ক্ষেত্র। প্রশ্ন ভালো করে পড়তে হবে, ভারতের প্রশ্ন আছে কিন্তু, ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম ক্ষেত্র কোনটি? অপশন মহেঞ্জোদারো, নাকি হরপ্পা, নাকি বানওয়ালি, নাকি রাখিগাড়ি। আর এক অপশন বলছি, মহেঞ্জোদারো, নাকি হরপ্পা, নাকি বানওয়ালি, নাকি রাখিগাড়ি। পারবি? রাখিগাড়ি। ভারতে দেখ সিন্ধু সভ্যতা তো অনেকগুলো কেন্দ্র রয়েছে, তার মধ্যে ভারতে যতগুলো রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে সবচেয়ে বড় রাখিগাড়ি। রাখিগাড়ি। আচ্ছা, যদি বলা ভারত না বলে যদি পুরো হোল যদি একবারে তো সিন্ধু সভ্যতা বলতো, তখন করতো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো বর্তমানে কোথায় আছে? পাকিস্তানে আছে। কোন জেলা? লারকানা জেলা। পাকিস্তানের লারকানা জেলায় রয়েছে, তারা ভারতের নয়। আচ্ছা, হরপ্পাটা কি? পাকিস্তানের শাহিওয়ালি ডিস্ট্রিক্ট। পাকিস্তানের শাহিওয়ালি ডিস্ট্রিক্টে রয়েছে হরপ্পা, সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল হরপ্পা। আচ্ছা, আর হচ্ছে কি রাখিগাড়ি। রাখিগাড়িটা কোথায় আছে? হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে। হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে। আচ্ছা, আরেকটা অপশন ছিল বানওয়ালি। বানওয়ালিটাও কোথায় আছে? হরিয়ানার ফতেবাদ ডিস্ট্রিক্ট। হলো, আরো পুরোগুলো ফটো বলে দিচ্ছি। আচ্ছা, মহেঞ্জোদারো কোথায় রয়েছে? পাকিস্তানের লারকানা। পুরো সিন্ধুর বৃহত্তম মহেঞ্জোদারো, কিন্তু ভারতে তো নয়, তাহলে ভারতে মহেঞ্জোদারো হবে না।
হরপ্পা কি না তোর সাহিওয়ালি ডিস্ট্রিক্ট, পাকিস্তানের সাহিওয়াল ডিস্ট্রিক্টে রয়েছে হরপ্পা। আচ্ছা বানোয়ালি কোথায় রয়েছে? বানোয়ালি রয়েছে হরিয়ানার ফতেহাবাদ ডিস্ট্রিক্টে, আর রাখিগাড়ি রয়েছে হরিয়ানার হিসার ডিস্ট্রিক্টে। আচ্ছা এখানে তো আরেকটু কিছু জেনে নিই। আচ্ছা হরপ্পা বা সিন্ধু সভ্যতা, যেটা সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা বলা হয়, কেন বলা হয়? কারণ সর্বপ্রথম হরপ্পা সাইটটাই আবিষ্কার হয়েছিল, তাই তো? আর সিন্ধু সভ্যতার নামকরণ কে করেছিল? জন মার্শাল। সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তোর কি ছিল? ডিরেক্টর জেনারেল ডিজি পদে ছিল, তাই তো? আচ্ছা উত্তরে রয়েছে কি কোন সাইট? মান্ডা, যেটা জম্মু এন্ড কাশ্মীর রাজ্য এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। জম্মু এন্ড কাশ্মীরের কোন নদী? চেনাব নদী। আচ্ছা আর দক্ষিণে যেটা রয়েছে তার নাম কি? দাইমাবাদ বা দাইমাবাদ, যেটা কোন স্টেটে আছে? মহারাষ্ট্র স্টেট। কোন নদীর তীরে? কারণ সভ্যতা মানে নদীর তীরে গঠিত হয়েছে। আচ্ছা তো কোন নদীর তীরে? প্রভরা। প্রভরাটা কি? গোদাবরী নদীর উপনদী। যদি প্রভরা অপশন থাকে, গোদাবরী অপশন থাকে, আমরা প্রভরা আনসার করব। যদি প্রভরা না দিয়ে গোদাবরী দেয়, যে দাইমাকাবাদ কেন্দ্রটি, হরপ্পার যে প্রাচীন কেন্দ্রটি, সেটি কোন নদীর তীরে? যদি প্রভরাও থাকে, গোদাবরীও থাকে, আমরা কিন্তু প্রভরা আনসার করব। যদি প্রভরা না দেয় তখন কিন্তু আমরা গোদাবরী আনসার করব। হলো? আচ্ছা তাহলে মহারাষ্ট্রের প্রভরা নদীর তীরে দক্ষিণে সিন্ধু সভ্যতার আবিষ্কার হয়েছে, যেটা হচ্ছে দাইমাকাবাদ। আচ্ছা পূর্ব দিকে কি রয়েছে? পূর্ব দিকে পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের পশ্চিম দিকে, যেটা পশ্চিম উত্তরপ্রদেশ বলছে, সেখানে হিন্ডন নদীর তীরে, হিন্ডন নদীর তীরে কি রয়েছে? আলমগীরপুর। উত্তরপ্রদেশের পশ্চিম উত্তরপ্রদেশের হিন্ডন নদীর তীরে আলমগীরপুর, যেটা হচ্ছে সিন্ধু সভ্যতার একবার সর্বপূর্ব দিকে অবস্থিত মানে আবিষ্কৃত কেন্দ্র। আচ্ছা পশ্চিম দিকে কি রয়েছে? বালুচিস্তান, যেটা পাকিস্তানে। বালুচিস্তানের মাকরান উপকূল। বালুচিস্তানের কোন উপকূল? মাকরান উপকূল, তাই তো? বালুচিস্তানের মাকরান উপকূলের তোর দাস্ত নদী অববাহিকায় রয়েছে সুতকাজেন্দর। দাস্ত নদীর তীরে সুতকাজেন্দর। আচ্ছা হিন্ডন নদীর তীরে আলমগীরপুর, চেনাব নদীর তীরে মান্ডা, আর এদিকে রয়েছে প্রভরা বা গোদাবরী নদীর তীরে রয়েছে দাইমাকাবাদ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ভারতে উপকূল রেখার দৈর্ঘ্য কত কিমি দ্বীপপুঞ্জ সহ? ভারতে উপকূল রেখার দৈর্ঘ্য কত কিমি, এবং সেটা কিন্তু দ্বীপপুঞ্জ সহ মিলিয়ে। অপশন বলছে ৭৫১৬.৬ কিমি, ৭৫১৬.৬ কিমি, নাকি ৬১০০ কিমি, নাকি ৫০০০ কিমি, নাকি ৫৭১২ অর্থাৎ ৫৭১২ কিমি। পারবি? না, ৭৫১৬.৬ কিমি। আচ্ছা উপকূল রেখা কি? আগে উপকূল কি? স্থলভাগের শেষ জলভাগের শুরু, বা জলভাগের শেষ স্থলভাগের শুরু, এই এরিয়াটাকে বলা হয় উপকূল। আর যে রেখা বরাবর উপকূল অবস্থান করে তাকে বলা হয় উপকূল রেখা। আচ্ছা ভারতের উপকূল রেখা যদি বলা হয় শুধুমাত্র মেনল্যান্ড, দ্বীপপুঞ্জ বাদ দিয়ে যদি বলা হয় ভারতের তোর উপকূল রেখার দৈর্ঘ্য, তখন করব ৬১০০ কিমি। ৬১০০ হচ্ছে মেনল্যান্ড, দ্বীপপুঞ্জ বাদে শুধুমাত্র এই ভারতের যে দক্ষিণ অংশের উপদ্বীপীয় অংশটা রয়েছে না, সেই পার্টটা শুধু ৬১০০। আর যদি দ্বীপপুঞ্জ গুলোকে নিয়ে করতে হয় তখন কিন্তু হয়ে যাবে ৭৫১৬.৬ কিমি। আচ্ছা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভারতের উপকূল রেখা রয়েছে কয়টি রাজ্যের মধ্যে রয়েছে? কয়টি রাজ্য? ৯টি রাজ্য। কি কি রাজ্য? সর্বোপর দেখবি গুজরাট, দেখবি সমুদ্রের সাথে বর্ডার শেয়ার করেছে, তাহলে গুজরাট, তারপরে তো তার নিচে রয়েছে মহারাষ্ট্র, তার নিচে রয়েছে গোয়া, তার নিচে রয়েছে কর্ণাটক, তার নিচে রয়েছে কেরল, আবার এইদিকে তার ওখানে রয়েছে নিচে রয়েছে তামিলনাড়ু, তার উপরে রয়েছে কি অন্ধ্রপ্রদেশ, তারপর রয়েছে ওড়িশা, তারপর রয়েছে কি পশ্চিমবঙ্গ। এই ৯টি রাজ্য কিন্তু উপকূল রেখা রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি উপকূল রেখার দৈর্ঘ্য কোন রাজ্যের? গুজরাট। গুজরাট কত? ১২১৪.৭ কিমির মতো, ১২১৪ বা ১২১৪.৭ কিমির মতো গুজরাটের সবচেয়ে উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি। আচ্ছা পশ্চিমবঙ্গের ১৫৭.৫ কিমি। পশ্চিমবঙ্গে তাহলে উপকূল রেখার দৈর্ঘ্য কত? ১৫৭.৫ কিমি। আচ্ছা এবার আমরা যাব তোর দ্বীপপুঞ্জ দিকে। আচ্ছা দ্বীপপুঞ্জকে নিয়ে যদি ধরা হয় কত হয়? ৭৫১৬.৬ কিমি। আচ্ছা এদের মধ্যে সবচেয়ে কটা তোর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ছে মাথায় রাখবি? তোর পুদুচেরি রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এবং দমন ও দিউ রয়েছে, আর এদিকে লাক্ষাদ্বীপ রয়েছে। এই ৪টে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু তোর এই উপকূল রেখা রয়েছে।
যার মধ্যে সবচেয়ে বেশি দৈর্ঘ্য রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যেটা হচ্ছে 1962 কিমি। তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উপকূল রেখার দৈর্ঘ্য কত? 1962 কিমি। আচ্ছা, যদি বলা হয় তোর গুজরাটে কত? 1214.7 কিমি। পশ্চিমবঙ্গে কত? 157.5 কিমি। হলো? আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন, গৃহীত তাপ বা গ্রহণ করা তাপ ও বর্জিত তাপ বা ছেড়ে দেওয়া তাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? গৃহীত তাপ এবং বর্জিত তাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? অপশন বলছে ল্যাক্টোমিটার, নাকি ভিস্কোমিটার, নাকি পোটেনসিওমিটার, নাকি ক্যালোরিমিটার। পারবি? ক্যালোরিমিটার। কারণ ক্যালোরিমিটার মূল নীতি কি রয়েছে, যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখি, তাহলে যে বস্তুর উষ্ণতা বেশি সে বস্তু কি কম উষ্ণতার বস্তুর দিকে তাপটা প্রবাহিত করবে, আর যার উষ্ণতা কম সে সেই তাপটা গ্রহণ করবে। এবং এই তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না দুটি বস্তু সাম্যাবস্থা বা উষ্ণতা সমান হয়ে যায়। এটা কিন্তু ক্যালোরিমিতির মূল নীতি বলা হয়। WBP প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন এসেছিল ক্যালোরিমিতির মূল নীতিটি কি, যে চারটে অপশন দিয়ে দিয়েছিল। তাহলে কি না, দুটি ভিন্ন বস্তুর উষ্ণতার মধ্যে তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না দুটি বস্তুর উষ্ণতা এটি সাম্যাবস্থা বা একটা ভারসাম্য অবস্থায় চলে আসবে, বা সমতা যতক্ষণ না আসে। সেটা হচ্ছে কি ক্যালোরিমিতির মূলনীতি। আর এই গৃহীত তাপ বা বর্জিত তাপ পরিমাপ করা হয় বা মেজারমেন্ট করা হয় কিসের সাহায্যে? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। আচ্ছা, ল্যাক্টোমিটার ছিল। ল্যাক্টো মানে কি রে? দুধ রিলেটেড। তাহলে দুধের কতটা পিউরিটি বা বিশুদ্ধতা, ওই দুধের বিশুদ্ধতা নির্ণয় করা হয় কিন্তু ল্যাক্টোমিটার। আচ্ছা, ভিস্কোমিটার কি? সান্দ্রতা। আচ্ছা, সান্দ্র বিষয়টা কেমন না, এই বিষয়টা থকথকে পারা, এই যে তরল পদার্থের যে অবস্থা নয় না, এটা একটু বেশি চ্যাটচ্যাটে পারা, এটা আঠালো পারা, এটা একবারে তরল পারা, এই যে অবস্থাগুলো এটা কি বলা হয়? সান্দ্রতা। আচ্ছা, পোটেনসিওমিটার কি না? কোষের তড়িৎচালক বল। আচ্ছা, কোষের তড়িৎচালক বল তাহলে কোন যন্ত্রের সাহায্যে মেজারমেন্ট করব? পোটেনসিওমিটার। তড়িৎচালক বল পোটেনসিওমিটার। আর ভোল্টামিটার কি? বিভব প্রভেদ। বিভব প্রভেদ। আচ্ছা, এর ভোল্ট আছে 200, এর ভোল্ট আছে 100। প্রভেদ মানে কি? পার্থক্য। তাহলে ভোল্টেজের পার্থক্য এইটা যে যন্ত্রের সাহায্যে মাপবো সেটা কি বলা হবে? কি ভোল্টামিটার। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভুল বিবৃতিটি নির্ণয় করো। ভুল বিবৃতিটি নির্ণয় করো। বলছে পারমাণবিক সংখ্যা সমান মোট প্রোটন সংখ্যা, নাকি 2 নম্বর অপশন বলছে ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউটন সংখ্যা। অপশন সি বলছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে যদি বিয়োগ দেওয়া হয় তাহলে নিউটন সংখ্যা পাওয়া যায়। অপশন ডি বলছে পরমাণুর সবচেয়ে ভারী কণা হলো ইলেকট্রন। কি হবে? দ্বিতীয়টি ভুল, কারণ পরমাণুর সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউটন আর হালকা কণা ইলেকট্রন। আচ্ছা, পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসে কোন দুটি কণা থাকে? প্রোটন আর নিউট্রন। ওই নিউক্লিয়াসে যে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে নিউক্লিয় বল দ্বারা এটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা মানে কি? নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা কি? মোট প্রোটন সংখ্যা, শুধুমাত্র প্রোটন সংখ্যা। বুঝতে পারলি? তাহলে বল নিউটন সংখ্যাটা আমি যখনই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বাদ দিচ্ছি তাহলে অটোমেটিক্যালি তো নিউটন সংখ্যা পাই। তাহলে 3 নম্বর স্টেটমেন্টটা ঠিক। কি না, ভর সংখ্যা থেকে আমি যদি পারমাণবিক সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি নিউটন সংখ্যা পেয়ে যাবো। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কত সালে পশ্চিম দিনাজপুরকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভাগ করা হয়? মানে আগে যে আমরা এখন যে উত্তর দিনাজপুর দেখছি, দক্ষিণ দিনাজপুর দেখছি, আচ্ছা উত্তর দিনাজপুর সদর দপ্তর কি? রায়গঞ্জ। আর দক্ষিণ দিনাজপুরের কি? বালুরঘাট। এই যে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরকে আমরা এখন আলাদা দুটো জেলা হিসাবে দেখছি, তখন কিন্তু একটি ছিল কি? সেটা হচ্ছে পশ্চিম দিনাজপুর। এবং সেটাই বলছি যে পশ্চিম দিনাজপুরটাকে কবে দুটো ভাগে ভাগ করে একটা উত্তর দিনাজপুর একটা দক্ষিণ দিনাজপুর হলো? অপশন বলেছে 1986 সালের 1 মার্চ, নাকি 1992 সালের 1 এপ্রিল, নাকি 2002 সালের 1 জানুয়ারি, নাকি 2014 সালের 25 জুন। কি হবে? 1992 সালের 1 এপ্রিল। 1992 সালের 1 এপ্রিল কিন্তু কি হয়েছিল না, পশ্চিম দিনাজপুরটা ভাগ হয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়েছিল। আচ্ছা, 1986 সালের 1 মার্চ তো 1986 সালের
ফার্স্ট মার্চ কি হয়েছিল, উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা কিন্তু ভাগ হয়েছিল। আগে শুধু 24 পরগনা ছিল, সেটা ভাগ হয়ে গেল একটা উত্তর 24 পরগনা একটা দক্ষিণ 24 পরগনা। কততে? 1986 সালে ফার্স্ট মার্চ। আচ্ছা কিভাবে মাথায় রাখবো, 24 পরগনা, 24 কে যোগ করলে 2 + 4 তাহলে 6, ইউনিট প্লেসে 6 86 আছে, তাহলে 1986 সালে দুটো 24 পরগনা ভাগ হলো কবে, ফার্স্ট মার্চ। আচ্ছা 1 এপ্রিল 1992 কি হলো, দুটো দিনাজপুর হলো, দুটো দিনাজপুর হয়ে গেল। আচ্ছা আর অপশন কি আছে তোর, তো 2002 সালের 1 জানুয়ারি কি হয়েছিল, দুটো মেদিনীপুর হলো, একটা মেদিনীপুর ছিল, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর হলো কত সালে, তো 2002 সালে 1 জানুয়ারি। আর 2014 সালের 25 জুন, 2014 সালের 25 জুন কি হয়েছিল, তোর আলিপুরদুয়ার নাম, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার নামে নতুন একটা তোর জেলা করলো। 2014 সালের 25 জুন, 2014 সালের 25 জুন সেই সময় কি হয়েছিল না, জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার একটা নতুন জেলা করলো। আচ্ছা আর 2017 সালে মোট 3টে জেলা হয়েছিল, কি কি, 2017 সালের 14 ফেব্রুয়ারি কি দিবস, ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস। ওই 14 ফেব্রুয়ারিতে করে দিল কি না, দার্জিলিং থেকে একটা জায়গাকে আলাদা করে কালিম্পং নামে একটা নতুন জেলা করলো। তাহলে 2017 সালের তোর 14 ফেব্রুয়ারি দার্জিলিং থেকে করলো কালিম্পং। আচ্ছা ফেব্রুয়ারি হলো, মার্চ বাদ দিয়ে এপ্রিলে, 4 এপ্রিল কি করছে, পশ্চিম মেদিনীপুরটাকে ভেঙে দিয়ে একটু ঝাড়গ্রাম নামক একটা নতুন জেলা সৃষ্টি করলো। তাহলে 4 এপ্রিল 2017। আচ্ছা 2017 সালে 7 এপ্রিল হচ্ছে কি না, দুটো বর্ধমান করছে, একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান। প্রশ্ন এভাবে আসতে পারে, 2017 সালে মোট কতগুলি নতুন জেলা সৃষ্টি হয়েছিল বা কবার জেলা তৈরি করা হয়েছিল, আনসার যাবে কি হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস হলে মানবদেহের কোন অংশ রোগাক্রান্ত হয় বা মেনলি কোন অংশটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। অপশন বলছে যকৃৎ বা লিভার, নাকি ফুসফুস, নাকি চোখ, নাকি অগ্নাশয়। আরো বলছি হেপাটাইটিস হলে কোন অঙ্গটা ক্ষতিগ্রস্ত হয়, বলছে যকৃৎ, নাকি ফুসফুস, নাকি চোখ, নাকি অগ্নাশয়। পারবি? যকৃৎ। আচ্ছা তোর হেপাটাইটিস হলেও কিন্তু যকৃৎটা ক্ষতিগ্রস্ত হয়, এবং জন্ডিস হলেও, আচ্ছা জন্ডিস হলে যকৃৎ হয়। দেখ কোন একটা রোগ মানে তো কোন একটা শুধু পার্টিকুলার অর্গানকে ড্যামেজ করে না, তার পাশাপাশি অন্যান্য অর্গানগুলোকেও ড্যামেজ করে, কিন্তু আমরা দেখবো মেজরিটি কোন অর্গানকে বেশি ড্যামেজ করছে। ঠিক আছে, জন্ডিস হলেও কিন্তু যকৃৎকে ড্যামেজ বেশি করে, তার সাথে সাথে অগ্নাশয়কেও করে হলো। আচ্ছা অগ্নাশয় কোন রোগ হলে অগ্নাশয়টা ক্ষতিগ্রস্ত হয়, নিউমোনিয়া, তাই তো, নিউমোনিয়া নয়, ডায়াবেটিস, ভুল বললাম, ডায়াবেটিস। তাই নিউমোনিয়া হলে তোর ফুসফুসকে ইয়ে করে। আচ্ছা ডায়াবেটিস হলেও কিন্তু তোর অগ্নাশয়কে ড্যামেজ করে দেবে। আচ্ছা এবার আছে কি ফুসফুস কি না, যক্ষা, এটা কাশি হচ্ছে তাহলে ফুসফুসের উপর চাপ পড়ছে। নিউমোনিয়া, তারপরে ব্রঙ্কাইটিস, অ্যাজমা কি হাঁপানি, তাই তো, তাহলে অ্যাজমা বলুক, নিউমোনিয়া বলুক, যক্ষা বলুক, তারপরে হচ্ছে তোর ব্রঙ্কাইটিস বলুক, এগুলো কিন্তু ফুসফুসকে অ্যাটাক করে। আচ্ছা হেপাটাইটিস বলুক, জন্ডিস বলুক, এগুলো কিন্তু যকৃৎকে কিন্তু অ্যাটাক করে। আচ্ছা আর অগ্নাশয় কি, ডায়াবেটিস হলে কিন্তু অগ্নাশয়কে অ্যাটাক করবে। আর অপশন কি আছে, চোখের কতগুলি রোগের নাম কি, ট্রাকোমা, ছানি, তারপর গ্লুকোমা, ক্যাটারাক্ট, তাই তো, এগুলো সব যে চোখকে অ্যাটাক করে। আচ্ছা অ্যাজমা কাকে ইয়ে করে, অ্যাজমা ফুসফুস। আচ্ছা এক্সিমা কিন্তু একটা আলাদা রোগ, কি চামড়ায়, তাহলে ত্বক, বলেনি এক্সিমা, দাঁত চুলকানি বলে না, সেগুলো এক্সিমা কিন্তু চামড়ার রোগ একটি। আচ্ছা আর অ্যালজাইমার হচ্ছে স্মৃতিভ্রংশ, অর্থাৎ এই যে মেমোরি লস হয়ে যাবে, এটা হচ্ছে অ্যালজাইমার, যেটা কোন অংশ ড্যামেজ করে, ব্রেনকে। তাহলে অ্যাজমা কি ফুসফুস, আচ্ছা এক্সিমা কি ত্বক বা চামড়া, আর অ্যালজাইমার কি ব্রেনকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে বা মস্তিষ্ককে হলো। আচ্ছা নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি মহারাষ্ট্রে অবস্থিত নয়, নিম্নলিখিত কোন জাতীয় উদ্যানটি মহারাষ্ট্রে অবস্থিত নয়। অপশন বলছে গুগামাল জাতীয় উদ্যান, নাকি তাডোবা জাতীয় উদ্যান, নাকি নভেগাঁও জাতীয় উদ্যান, নাকি বান্ধবগড় জাতীয় উদ্যান। কি হবে, বান্ধবগড়।
বান্ধবগড় জাতীয় উদ্যানটা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। আচ্ছা, মধ্যপ্রদেশে আর কি কি জাতীয় উদ্যান রয়েছে? কানহা, তারপরে পেঞ্চ, আর সঞ্জয় ডুবরি, আচ্ছা মাধব, তারপর হচ্ছে বনবিহার, এগুলো কিন্তু সব মধ্যপ্রদেশে। কি কি? বান্ধবগড়, পেঞ্চ, কানহা, তারপরে হচ্ছে মাধব, সঞ্জয় ডুবরি আর বনবিহার, এগুলো সব কি না তো মধ্যপ্রদেশে। আচ্ছা, মহারাষ্ট্রের কি কি বললাম? তোর এদিকে বুগামাল, তাডোবা, তাডোবা কিন্তু মহারাষ্ট্রের সবচেয়ে বৃহত্তম জাতীয় উদ্যান তাডোবা। এছাড়া কি চান্দোলা, তারপরে হচ্ছে বা চান্দেলি বা চান্দোলা, আর কি একটা আছে রে তো নভেগাঁও, এগুলো কিন্তু সব মহারাষ্ট্রের জাতীয় উদ্যান। আচ্ছা, সবচেয়ে প্রাচীন বা সর্বপ্রথম কোন জাতীয় উদ্যান হয়েছিল? হেইডি ন্যাশনাল পার্ক, যেটা কত সালে? 1936 সালে, যেটাই নাম পরিবর্তন করে হয়ে গেছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক, যেটা কোথায় রয়েছে? লাদাখে। কিসের জন্য বিখ্যাত? স্নো লেপার্ড বা তুষার চিতার জন্য বিখ্যাত। আচ্ছা, তাহলে বৃহত্তম যখন বললাম তাহলে ক্ষুদ্রতম, ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান সাউথ বাটাম, সাউথ বাটাম, যেটা কোথায় রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় উৎপন্ন গ্লুকোজ, সালোক, আমরা জানি সালোক সংশ্লেষের মাধ্যমে তো উদ্ভিদ গ্লুকোজ জাতীয় খাবারটা তৈরি করে এবং সেটাকে ফ্লোয়েম দ্বারা পরিবাহিত হয়, তাই তো? সেইটা বলছে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণু অক্সিজেনের উৎস। ওই যে সালোক সংশ্লেষের সংকেত, গ্লুকোজের মানে সংকেত কি? C6H12O6। ওই যে O6টা, ওই অক্সিজেন অণুটা কোথা থেকে উৎপন্ন হয়? অপশন বলছে হাইড্রোজেন, নাকি অক্সিজেন, নাকি কার্বন ডাই অক্সাইড, নাকি জল। আর আবার বলছি গ্লুকোজ অণুর অক্সিজেন উৎপন্ন হয় কোথা থেকে? অপশন বলছে হাইড্রোজেন, নাকি অক্সিজেন, নাকি কার্বন ডাই অক্সাইড, নাকি জল। পারবি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, গ্লুকোজের এই যে সালোক সংশ্লেষের পুরো সংকেতটা হচ্ছে 6CO2 প্লাস 12H2O। কি? 6CO2 প্লাস 12H2O সমান সমান কি? ব্যালেন্স যদি করি তাহলে কি হচ্ছে না C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2, অর্থাৎ কি না এই দেখ আমরা সালোক সংশ্লেষে কি পড়েছি যে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড লাগে আর কি লাগে? জল লাগে। তাই কার্বন ডাই অক্সাইড দিয়েছিলাম 6 অণু, 6CO2 প্লাস কি জল দিয়েছিলাম কত? 12 অণু। আচ্ছা, এগুলো 12 অণুটাকে এগুলো একটু ব্যালেন্স করা যায়। তুই ব্যালেন্স বা সমতা বিধান যদি নাও করিস, তুই যে এভাবে রেখে দিস যে 6CO2 প্লাস H2O দিয়ে তখন কিন্তু সমান দেওয়া চলবে না, তখন হাইপেন দিতে হবে। ব্যালেন্স করলেই তবে সমান দেয়, তখন তোকে হাইপেন দিতে হবে। হাইপেন দিয়ে তুই লিখলি কি C6H12O6, সেটা গ্লুকোজের সংকেত, প্লাস তখন তুই যদি এদিকে ব্যালেন্স না করিস এদিকেও ব্যালেন্স করা চলবে না, কিন্তু তখন শুধুমাত্র CO2 প্লাস তোর CO2 বলছি H2O প্লাস তোর O2 লিখে দিলেই হয়ে যাবে। আর যদি ব্যালেন্স করি পুরোটা কি হবে না 6CO2 প্লাস 12H2O প্লাস C6 সমান C6H12O6 প্লাস 6 তোর H2O প্লাস তোর 6O2। তাহলে কি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে? গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, আর অক্সিজেন উৎপন্ন হয়। সেই অক্সিজেনটাই তো আমরা গ্রহণ করি। এখান থেকে প্রশ্ন আসতে পারে সালোক সংশ্লেষের ফলে কোন কোন জিনিসগুলো উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়, আর কি জল উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। এই যে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু সে প্রথম অবস্থায় উদ্ভিদের জল লেগেছিল না, সেই জলটা বিশ্লিষ্ট হয়ে কিন্তু এখানে অক্সিজেনটা তৈরি হচ্ছে। আর যে গ্লুকোজ অণু অর্থাৎ C6H12O6, ওই O6 যে অক্সিজেনটা আছে সেটা কিন্তু প্রথম অবস্থায় যে কার্বন ডাই অক্সাইড লেগেছিল সেইটা থেকে। তাহলে যদি বলা হয় গ্লুকোজ অণুর যে অক্সিজেন সেটা কোথা থেকে হচ্ছে? প্রথম অবস্থায় কার্বন ডাই অক্সাইড লেগেছিল সেখান থেকে তোর অক্সিজেনটা তৈরি হচ্ছে। আর যদি বলা হয় সালোক সংশ্লেষ বিক্রিয়ার ফলে যে মানে অক্সিজেনটা উৎপন্ন হয় সেইটা কোথা থেকে উৎপন্ন হয়? জল থেকে। হলো? আচ্ছা, সালোক সংশ্লেষ সে দুটো দোষ, তাহলে আনসার কি হয়ে যাবে এখানে? এখানে CO2 বলেছে কি গ্লুকোজ অণুর মধ্যে, তাহলে CO2। আচ্ছা, সালোক সংশ্লেষে দুটো দশা আছে, কি কি? একটা অন্ধকার দশা, একটা হচ্ছে আলোক দশা। আচ্ছা, অন্ধকার দশা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের স্টোমাতে হয়। আর আলোক দশা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হয়। কিভাবে মাথায় রাখবো? অন্ধকার, আমাদের পেটের ভেতরটা অন্ধকার, তো তাহলে পেটে কি আছে? স্টোমাক আছে। তাহলে সালোক সংশ্লেষের অন্ধকার দশা হবে স্টোমাতে, আর গ্রানাতে কি হবে? আলোক দশা। হলো? আচ্ছা,
আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটি তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্টে উত্তর জানাবে। প্রশ্নটি হলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উন্নতির হারটা অভীষ্ট লক্ষ্যকে অতিক্রম করেছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উন্নতির হার অভীষ্ট লক্ষ্যকে অতিক্রম করেছিল? অর্থাৎ তারা চেয়েছিল যে না এতটা তাদের উন্নতি হোক, কিন্তু তার থেকে বেশি হয়ে গিয়েছিল। অপশন বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আমাদের আলোচনা এবং প্র্যাকটিসটা তোমাদের ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।